প্রেম, ভালোবাসা, হাসি মজা, তন্ত্র ও ভয়, সঙ্গে রয়েছে আরও কিছু বাংলা ক্লাসিক্স। এই সমস্ত কিছু দিয়ে ঘেরা আমাদের চ্যানেল BSX 2.0। তাই বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে যখনই নতুন কোনো গল্প নিয়ে আমরা আসব তার নোটিফিকেশন সবার আগে তুমি পাও। আজ তোমাদের জন্য লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নিরুত্তর। আজকের গল্প পাঠে আমি অরূপ, পোস্টার নীলেশ। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নিরুত্তর। উত্তরাঞ্চলের একটি শহরে আমি কিছুদিন বাস করেছিলাম। গঙ্গার তীরের শহর, বাঙালি দু চার ঘর আছে, তবে আমার কেবল একজন বাঙালির সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছিল। তার নাম নৃসিংহ পাল। আমার বাসার পাশেই ছোট্ট একটি বাড়িতে তিনি থাকতেন। নৃসিংহবাবুর মতো একজন গদাকার চেহারা খুব কম দেখা যায়। গরিলার মতো পাশবিক একখানা মুখ, ছোট ছোট নিষ্ঠুর চোখ, মাথার চুল পেকে সাদা হয়ে গেছে, তবু শুয়োরের লোমের মতো খাড়া হয়ে আছে। বয়স বোধ হয় 60-এর কাছাকাছি, কিন্তু শরীর অসুরের মতো নিরেট। প্রথম যেদিন তাকে দেখেছিলাম, আমার বুক ভয়ে কেঁপে উঠেছিল। তার চেহারার জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক, বেশি লোকের সঙ্গে তার মেলামেশা ছিল না। তিনি সকালে ও সন্ধ্যায় দুবার গঙ্গা স্নান করতে যেতেন, তাছাড়া আর বাড়ির বাইরে বেরোতেন না। তার বাড়িতে অন্য কাউকেও আসতে দেখিনি। কেবল খোড়া মানিক নামে এক ব্যক্তি রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে মাঝে মাঝে আসতো। আমি নিজের পড়াশোনা নিয়ে থাকতাম, নৃসিংহবাবুর সঙ্গে নিজে থেকে আলাপ করতে যাইনি। তার চেহারা যদি তার চরিত্রের আয়না হয়, তবে পরিচয় না হয় ভালো। কিন্তু তিনি একদিন নিজে এসে আলাপ করলেন। আমার চাকর পালিয়েছিল। আমি অত্যন্ত হতাশায় বসে ভাবছিলাম, চাকর পালালে যদি এমন করুণ অবস্থা হয়, তবে স্বাধীনতা অর্জন করে কি লাভ হলো? এমন সময় নৃসিংহবাবু এসে বললেন, চাকর পালিয়েছে, কিছু ভাববেন না, কালই নতুন চাকর জোগাড় করে দেব। আজ আমার চাকর এসে আপনার সব কাজ করে দিয়ে যাবে। নৃসিংহবাবুর কণ্ঠস্বর অত্যন্ত গভীর এবং মিষ্টি, সানাইয়ের খাদের সুরের মতো। চেহারার সঙ্গে যেন ঠিক মানায় না। এরপর তার সঙ্গে ঘনিষ্ঠতা হলো। তিনি দুবেলা গঙ্গা স্নান করেন, অথচ পুজো অর্চনা কিছুই করেন না। ধর্মের প্রসঙ্গও কখন তোলেন না। দেখে খুব অবাক লাগতো। তার চেহারা ক্রমশ সয়ে গিয়েছিল, কিন্তু তার চরিত্র ভালো না মন্দ তা নিশ্চিতভাবে বুঝতে পারছিলাম না। হয়তো লুকিয়ে মদ খান, অন্য দোষও আছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলাম, তিনি কখনো কাউকে কষ্ট দিতে চাইতেন না, এবং কারোর কষ্ট দেখলে সাধ্য মতো তা দূর করার চেষ্টা করতেন। তার স্ত্রী, পুত্র বা আত্মীয় স্বজন কেউই ছিল না, একাই বাস করতেন। একদিন সন্ধ্যাবেলা আমি ভ্রমণে বেরিয়ে বাসা থেকে একটু দূরেই চলে গিয়েছিলাম। শীতের সন্ধ্যা, রাস্তায় লোকজন নেই। এমন একটা জায়গায় এসে পড়লাম যেখানে 3-4টে রাস্তা মিলেছে। কোন রাস্তা দিয়ে বাসায় ফিরতে পারবো ঠিক করতে পারছি না। এমন সময় দেখলাম নৃসিংহবাবু গঙ্গা স্নান করে ফিরছেন। তার পা খালি, গায়ে একটা চাদর, হাতে গামছা জড়ানো ভেজা কাপড়। দুজন পাশাপাশি ফিরছিলাম। এদিকে আগে আসিনি, তাই জিজ্ঞাসা করলাম, তা গঙ্গার ঘাট এখান থেকে কত দূর? মাইল খানেক। রোজ দুবেলা এখানে আছেন? হ্যাঁ। একটু অবাক হয়ে প্রশ্ন করলাম, কাছাকাছি অন্য ঘাট আছে, সেখানে যান না কেন? তিনি বললেন,
এটা শ্মশান ঘাট, এখানে আসে। হঠাৎ মনে হলো কাঁপালিক নাকি, কিন্তু কই, রুদ্রাক্ষের মালা, সিঁদুরের ফোঁটা, এসব তো কিছুই নেই। খানিকক্ষণ নীরবে হাঁটলাম। বেশ অন্ধকার হয়ে গেছে। তার উপর পথের পাশে বড় বড় গাছ, আকাশে এক ফালি চাঁদ আছে বটে, কিন্তু রাতের অন্ধকার দূর করার জন্য তা যথেষ্ট নয়। লক্ষ্য করলাম নৃসিংহবাবু পথ চলতে চলতে মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাচ্ছেন। জিজ্ঞাসা করলাম, কি দেখছেন? দেখুন তো পেছনে কেউ আসছে কিনা। হঠাৎ গা ছমছম করে উঠল। পেছনে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বললাম, কই, না তো। কোনো শব্দ শুনতে পাচ্ছেন কিনা? না। ব্যাপার কি? কিছু না, মাস কয়েক আগে এই জায়গাটায় দুটো শ্মশানে কুকুর একটা মুসলমান গুন্ডার টুঁটে ছিঁড়ে মেরে ফেলেছিল। মিনিট 10 পরে লোকালয়ে এসে পড়লাম। আরও 5 মিনিট পরে নিজের পাড়ায় পৌঁছলাম। নৃসিংহবাবুর বাড়ি আগে। তিনি বললেন, আসুন, চা খেয়ে যান। তার বসার ঘরের চৌকির ওপর জামিক পাতা, দুজনে মুখোমুখি বসে গরম চা খাচ্ছি। আমার মনে আজ নৃসিংহবাবুর সম্বন্ধে আবার নতুন করে নানা প্রশ্ন জাগছে। লোকটি কেমন? বাইরের সঙ্গে ভেতরের মিল কতটা? এতদিন আলাপ হওয়ার পরও আসল মানুষটাকে চিনতে পারছি না কেন? নৃসিংহবাবু হঠাৎ হেসে উঠলেন। তার হাসির আওয়াজ যেমন বাঁশির মতো মিষ্টি, হাসতে তার মুখের ভাব তেমনই ভয়ঙ্কর। হাসি থামিয়ে তিনি বললেন, আপনি বুঝতে পেরেছেন আমি একটা ভয়ঙ্কর পাজি লোক, হ্যাঁ? আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। না না, সে কি কথা? তিনি সহজ সুরেই বললেন, আপনি ঠিকই ধরেছেন, সত্যিই আমি ভয়ানক পাজি লোক। অন্তত বছর 3 আগে পর্যন্ত তাই ছিলাম। এখন মনটা বোধ হয় কিছুটা বদলেছে, কিন্তু চেহারা বদলায়নি। যা ছিল তাই রয়ে গেছে। নৃসিংহবাবু নির্বিকার চিত্তে কথাগুলো বললেন। আমি কিন্তু বেশ লজ্জিত বোধ করলাম। চায়ের পেয়ালায় মুখের কাছে তুলে লজ্জা ঢাকার চেষ্টা করলাম। তিনি বলে চললেন, পরম প্রকৃতি আমার সর্বাঙ্গে আসল পরিচয়ের ছাপ মেরে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমিও তার সঙ্গে বেইমানি করিনি, এমন দুষ্কর্ম নেই যা করিনি। জগায় মাথায় আমার কাছে দুধের শিশু, এভাবেই জীবন কাটছিল। তারপর একদিন একটা সামান্য ঘটনা ঘটলো, যার ফলে সব ওলট পালট হয়ে গেল। ভাববেন না যে দৃষ্টিভঙ্গি বদলে গেল কিংবা রাতারাতি সাধু সন্ন্যাসী হয়ে গেলাম। দৃষ্টিভঙ্গি বদলায়নি বেশি, আসলে বদলেছে এই রক্ত মাংসের পৃথিবীটা। শুনলে অবাক হবেন, সে কথাই আজ আপনাকে বলবো। বলুন। এই সময় একটু বাধা পড়ল। বাইরের দরজা ভেজানো ছিল, তা কারোর হাতের হালকা স্পর্শে খুলে গেল এবং একটি মানুষের মুখ ভেতরে উঁকি মারল। পশমের টুপি ঢাকা মুখখানি রোগা আর লম্বাটে, চোখ দুটি ভীতু ও ধূর্ততায় ভরা। আমাকে দেখেই মুখটি বাইরে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল।
যেন একটা রাস্তার কুকুর খাবারের লোভে রান্নাঘরে উঁকি দিয়েছিল। ভেতরে লোক আছে দেখে পালিয়ে গেল। আমি চমকে উঠে জিজ্ঞাসা করলাম, ও ওকে? নৃসিংহবাবু হাসলেন। ভূত প্রেত নয়, মানুষ। ওর নাম খোড়া মানিক। ও একটা নিশাচর জীব। মাঝে মাঝে আমার কাছে আসে। কিন্তু পালালো কেন? আপনাকে দেখে পালালো। ও আমার কাছে আসে লুকিয়ে। শহরে একজন বড় লোক আছে, নাম রাম নেহাল সিং। খোড়া মানিক তার মোসাহেব। রাম নেহাল যদি জানতে পারে খোড়া মানিক আমার কাছে আসে, তবে ওকে নির্ঘাত কেটে ফেলবে। যাকে, ওসব কথা থাক, গল্পটি বলি শুনুন। নৃসিংহবাবু সদর দরজায় খিল দিয়ে এসে বললেন, আমি পুলিশের দারোগা ছিলাম। রাইটার কনস্টেবল হিসেবে ঢুকে বড় দারোগা পর্যন্ত উঠেছিলাম। আরো উঠতে পারতাম, ইচ্ছা করে উঠিনি। ওপরে তেমন মজা নেই। আমার মতো দাপুটে দারোগা পুলিশে আর ছিল না, এখনো বোধহয় নেই। যেমন কুটির বুদ্ধি, তেমনই আইন বাঁচিয়ে কাজ করার ক্ষমতা। যাকে একবার ধরতাম, না যে হাল করে ছাড়তাম। চোর ছ্যাঁচোর বা দুষ্টু লোক আমাকে যত ভয় পেত, ভদ্রলোকেরা তার চেয়েও বেশি ভয় পেত। যখন যে মহকুমায় বদলি হয়ে যেতাম, সেখানে হাহাকার পড়ে যেত। বড় লোকেরা গায়ে পড়ে টাকা দিয়ে যেত, যাতে তাদের পেছনে না লাগি। এভাবেই মনে সুখে আছি। আমার মতো যাদের মানসিকতা, তাদের বিয়ে করা বোকামি। মাইনে পাই সামান্যই, কিন্তু উপরই আসে ছাপ্পর ফেরে। এখনো সেই টাকাতেই চলছি। আরো 20 বছর যদি বেঁচে থাকি, সে টাকা ফুরোবে না। বাইরে বাঘের দাপট, ভেতরে মদ, মাংস আর আমোদ প্রমোশন। যা চেয়েছি সব পেয়েছি। মনের ফুর্তিতে আছি। 8 বছর আগে এই শহরে বদলি হয়ে আসি। বড় থানার বড় দারোগা। বিত্তবান শহর, পয়সাওয়ালা লোক অনেক আছে। সবার মধ্যে শোরগোল পড়ে গেল। চুপি চুপি ঘুষ আসতে শুরু করলো। যাদের মনে যত পাপ, তারা ঠাকুরের মন্দিরে তত বেশি পুজো পাঠালো। কেবল একজন পাঠালো না, সে হলো ওই রাম নেহাল সিং। রাম নেহাল সিং এর জমিদারি আছে, সুদের কারবারও করে, প্রচুর টাকা। সে দাপটের সঙ্গে রইল, কিছুই দিলে না। মাসখানেক পর একটা সামান্য কাজের ছুতোয় তার বাড়িতে গেলাম। ইশারায় জানালাম টাকা চাই। সে স্পষ্ট মুখের ওপর বলল, তোমার মতো দারোগা ঢের দেখেছি, যা পারো করো গিয়ে। এসপি আমার হাতের মুঠোয়, বুঝলে, এসপি। মনে মনে প্রচন্ড রেগে গিয়ে ফিরে এলাম। দাঁড়াও বাছা, তোমাকে দেখাচ্ছি এসপি বড় নাকি নৃসিংহ দারোগা। জাল বুনতে শুরু করলাম, বুঝলেন, জাল। এসব জমিদারদের আইনের ফাঁদে ফেলা কঠিন নয়, ছোটখাটো মামলায় সহজেই ফেলা যায়। কিন্তু আমি ঠিক করেছিলাম রাম নেহাল সিংকে এমন মার দেব, সে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। একেবারে শির দ্বারা ভেঙে রেখে দেবো আর কি। খোড়া মানিক, মানে যাকে এখন দেখলেন, সে তখনও রাম নেহালের মোসাহেব ছিল। রাম নেহালের যত নোংরা কাজ সেই করত। তাকে একদিন ধরে ফেললাম। থানায় ডাকলাম না, বাড়িতে ডেকে এনে বললাম, সে যেসব কাজ করেছে তার জন্য তাকে 5 দফায় 10 বছর জেলে পাঠাতে পারি। খোড়া মানিক পা জড়িয়ে ধরল।
সেই থেকে খোঁড়া মানিক হলো আমার গোয়েন্দা গুপ্তচর। লুকিয়ে রাতে এসে আমাকে রামনেহালের হাঁড়ির খবর দিয়ে যেত। ওর মনে এমন ভয় ঢুকে দিয়েছিলাম যে সেই ভয় ওরা আজও যায়নি। আমার এখন চাকরি নেই, কোনো ক্ষমতা নেই, কিন্তু ওর বিশ্বাস আমি চাইলে ওকে জেলে পাঠাতে পারি। তাই মাঝে মাঝে আসে, খবর দিয়ে যায়। সে যাক, 1.5 বছর ধরে ধীরে ধীরে একটি মামলা খাড়া করলাম। মামলা নয়, একটি নিখুঁত শিল্পকর্ম। রামনেহালের ছেলের বয়স তখন 19-20। সে বাজারের এক বেশ্যাকে খুন করেছে। সাক্ষী, প্রমাণ, দলিল, দস্তাবেজ একেবারে নিরেট। কোথাও বেরোনোর পথ নেই। রামনেহালের ছেলের 14 বছরের জেল হয়ে গেল। ওই এসপি বাঁচাতে পারলেন না। বয়স কম বলে ফাঁসি হলো না। সে ছেলে এখনো জেলে পড়ছে। এই একটা উদাহরণ থেকে বুঝতে পারবেন আমি কি ধরনের লোক। তারপর কয়েক বছর কেটে গেল। আমার কাছ থেকে অবসর নেওয়ারও সময় হলো। অনেক টাকা করেছি, কাজ করার দরকার নেই। এক্সটেনশন নিতে পারতাম, কিন্তু নিলাম না। এই ছোট বাড়িটা কিনেছিলাম। কাজ চুকিয়ে দিয়ে বাড়িতে এসে বসলাম। মনে গর্ব ভরা আনন্দ। যা চেয়েছি তা পেয়েছি। কারো কাছে হার মানেনি। আর কি চাই? তা সেদিন সন্ধ্যার পর এই ঘরে মদের বোতল নিয়ে বসেছি। সারা রাত একাই উৎসব চলবে। গলি ভরা পিস্তলটা হাতের কাছেই আছে। আসলে শত্রুতা আমার অনেক। কাজ ছেড়ে দিয়েছি বলে যদি কেউ প্রতিশোধ নিতে আসে, তাকে দেখে নেব। মুশকুল হয়ে মদ খাচ্ছি। সময়ের খেয়াল নেই। হঠাৎ চোখ তুলে দেখি একটা বিকট চেহারার সামনে দাঁড়িয়ে আছে। রোগা লম্বা এক সন্ন্যাসী, মাথায় জটা, কপালে সিঁদুরের ফোঁটা, সারা গায়ে ছাই মাখা। আমি অভ্যাসের বসে ঝট করে পিস্তলটা তুলে নিয়েছি। সন্ন্যাসী ধমক দিয়ে বলল, বন্দুক রাখ। কি গলার আওয়াজ, যেন তোপ দাগলো। বললে বিশ্বাস করবেন না, পিস্তল আমার হাত থেকে খসে পড়ল। আমি বোকার মতো তাকিয়ে রইলাম। সন্ন্যাসী তখন বলল, তার সময় হয়েছে। রোজ দুবেলা গঙ্গা স্নান করবি আর মার নাম করবি। মদ খাবি না, আর বুধবারে দাড়ি কামাবি না। আমি এইবারে হো হো করে হেসে উঠলাম। মদের নেশা তো ছিলই, তার উপর বুধবারে দাড়ি কামাবো না। অনেকক্ষণ ধরে হাসলাম। হাসতে হাসতে পেটে দম ফেরে যাওয়ার উপক্রম হলো। তারপর হঠাৎ মনে পড়ল, ঘরের দরজা তো বন্ধ ছিল। তাহলে সন্ন্যাসী ঢুকলো কি করে? হাসি থামিয়ে চেয়ে দেখি সন্ন্যাসী নেই, চলে গেছে। কিন্তু দরজা ঠিক আগের মতোই বন্ধ আছে। তাই বলছিলাম, আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি, বদলেছে এই পৃথিবীটা। যত সব অসম্ভব গাঁজাখুরি ব্যাপার ঘটতে শুরু করেছে, যা ঘটা সম্ভব নয়, ঘটা উচিত নয়, তাই ঘটছে। সে রাতে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। ভোরের দিকে সদর দরজায় খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল। ভাবলাম কেউ আমার সঙ্গে বদমাইশি করছে।
তখনও মদের নেশা পুরোপুরি কাটেনি। সন্ন্যাসীর কথাও মনে নেই। আমি পিস্তল নিয়ে পা টিপে টিপে এগিয়ে হঠাৎ দরজা খুললাম। দেখলাম দরজার কাছে কেউ নেই, কিন্তু একটা লোক রাস্তা দিয়ে হন হন করে দূরে চলে যাচ্ছে। আমার জিদ চেপে গেল। আমি তাকে ধরার জন্য বেরোলাম। পায়ে জুতো নেই, হাতে পিস্তল। আমি লোকটার পেছনে ছুটলাম। তারপর অনেক দূর দৌড়ানোর পর তাকে আর দেখতে পেলাম না। এতক্ষণ কোথায় যাচ্ছি তার হিসেব ছিল না। এখন চমকে উঠে দেখি শ্মশান ঘাটের কাছে গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি। শ্মশান ঘাট তখন জনশূন্য। সেখানে একা দাঁড়িয়ে সন্ন্যাসীর কথা মনে পড়ে গেল। সন্ন্যাসী বলেছিল দুবেলা গঙ্গা স্নান করতে। তখন গরমকাল, এতখানি পথ দৌড়ে আমার সারা শরীর ঘামে ভিজে গেছে। ভাবলাম মন্দ কি, স্নান করেই যাই। গঙ্গা স্নান করে বাড়ি ফিরলাম। সেদিনটা ছিল বুধবার, কিন্তু আমার তা মনে ছিল না। বেলা 8টার সময় দাড়ি কামাতে বসলাম। আমি নিজেই দাড়ি কামাই, নাপিতকে বিশ্বাস নেই। কিন্তু ঘুর চালাতে গিয়ে খ্যাঁচ করে নিজের গাল কেটে ফেললাম। দর দর করে রক্ত পড়তে লাগলো। তখন মনে পড়লো আজ তো বুধবার। সন্ন্যাসী বলেছিল বুধবারে দাড়ি কামাবি না। হ্যাঁ, তোর দাড়ি না হয় একদিন না কামালাম। রাগে আমার সর্বাঙ্গ জ্বলতে লাগলো। একটা ভিখারি এসে কিনা শেষে আমাকে গুম করে যাবে। না 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 না, কিছুতেই না। আমি নৃসিংহ দারোগা। আমার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। একটা সন্ন্যাসী নাকি আমাকে ডাকে দড়ি দিয়ে ঘোরাবে। দেখব কেমন সে সন্ন্যাসী। কিন্তু কিছুতেই কিছু হলো না। সন্ধ্যার পর একটি আস্ত ব্র্যান্ডির বোতল নিয়ে বসতে যাব, অমনি বোতলটা হাত থেকে পিছলে পড়ে চুরমার হয়ে গেল। বাড়িতে আর মদ নেই, কিন্তু আমিও হার মানব না। ঘোড়ার গাড়ি ভাড়া করে তখনই চললাম মদের দোকানে। মদের দোকান বন্ধ। আর একটা দোকানে গেলাম, সেটাও বন্ধ। শুনলাম সমরীরা নাকি ধর্মঘট করেছে। গাড়িতে ফিরে আসতেই গাড়োয়ান প্রশ্ন করলো, হুজুর, এবার কোথায় যাব? উত্তর দিলাম, চুলোয়। গাড়ি চলল। আমি বসে বসে রাগে ফুঁসতে লাগলাম। তারপর গাড়ি যখন থামলো, দেখলাম শ্মশান ঘাটে এসে পৌঁছেছি। স্নান করে বাড়ি ফিরলাম। এইভাবে কয়েকদিন চলল। আমার নিজের ইচ্ছা বলে যেন কিছুই নেই। আমাকে দুবেলা গঙ্গা স্নান করতে হবে, মদ খেতে পারবো না, বুধবারে দাড়ি কামাতে পারবো না। আমি যেন কোনো স্বাধীন মানুষ নই, যেন কারোর কেনা গোলাম। আমার অজানা কোনো মালিক আমার ঘাড় ধরে আমার মুখটা রাস্তায় ঘষে দিচ্ছে। একদিন বিরক্ত হয়ে নিজের মনেই বললাম, মা, তোমার উপর আমার বিশ্বাস নেই, বুঝো কি মানি না, কিন্তু সন্ন্যাসীর হুকুম মানলে যদি আর গোলমাল না হয় তবে তাই সই। আর মদ খাবো না, দুবেলা গঙ্গা স্নান করবো, বুধবারে দাড়ি কামাবো না। এতে যদি কারো লাভ হয় তো হোক। দুবেলা গঙ্গা স্নান করা ক্রমে অভ্যাসে দাঁড়িয়ে গেল। বুধবারে দাড়ি কামানো ছেড়ে দিলাম, কিন্তু মদ ছাড়া অত সহজ নয়। আরো 2-4 বার মার খেতে হলো। যতবারই মদ খেতে যাই একটা না একটা বিপদ এসে পড়ে। একবার গ্লাসে মদ ঢেলেছি, ছাদ থেকে গ্লাসের মধ্যে টিকটিকি পড়লো। শেষ পর্যন্ত
চেষ্টা ছেড়ে দিলাম। কিছুদিনের জন্য মনে হলো দুনিয়াটা পাংশে হয়ে গেছে। যাই হোক, নির্বিঘ্নে দিন কাটছে। মায়ের নাম করি, মনে মনে যখনই মনে পড়ে মাকে বাপ তুলে গালাগালি করি। মাকে তা জানি না, কেন আমার পেছনে লেগেছেন তাও জানি না, তাই চুটিয়ে গালাগাল দিই। মায়ের বোধহয় ভালোই লাগে, বুঝলেন? কারণ যতই গালাগাল দিই না কেন, আমার কোনো ক্ষতি হয় না। একদিন সন্ধ্যার পর খোঁড়া মানিক এলো, বলল, নৃসিংহবাবু, আপনি শহর ছেড়ে চলে যান। রামনিহাল সিং আপনাকে খুন করার জন্য গুন্ডা লাগিয়েছে। এখানে থাকলে আপনার প্রাণ যাবে। রামনেহাল গুন্ডা লাগিয়েছে? এতে অবাক হওয়ার কিছু নেই। আমি তাকে অপমান করেছি, তার ছেলেকে জেলে পাঠিয়েছি, সে তো শোধ নিতে চাইবেই। কিন্তু আমি নৃসিংহপাল, রামনেহালের ভয় পালিয়ে যাব? আমি চিরকাল গুন্ডা সামলেছি, আমাকে এখন গুন্ডাই ভয় দেখাবে? হ্যাঁ? কোনো চিন্তা নেই, আসুক গুন্ডা, দেখে নেব। তবু সাবধান হলাম। বাইরে যখনই বেরোই পিস্তল নিয়ে বেরোই। রাতে শোবার সময় পিস্তল বালিশের পাশেই থাকে। গভীর রাতে উঠে জানলা দিয়ে উঁকি মেরে দেখি কোথাও কেউ উঁট পেতে আছে কিনা, কিন্তু কাউকেই দেখতে পাই না। মনে হয় সব ফাঁকি, আমাকে মিথ্যা ভয় দেখানোর চেষ্টা করছে রামনেহাল সিং। এই দিন আষ্টেক পরে মানিক আবার এলো, এক গাল হেসে বলল, ধন্যী আপনি, এত বুদ্ধিও রাখেন। রামনিহাল ভেঙে পড়েছে। অবাক হয়ে বললাম, সে কি? খোঁড়া মানিক বলল, বাঘের মতো একজোড়া কুকুর পুষেছেন আপনি, তারা সারা রাত বাড়ি পাহারা দেয়। 3বার গুন্ডার এসেছিল, কুকুর দেখে ভয়ে পালিয়ে গেছে। আমি নিজের কানে শুনেছি, তারা রামনেহালকে বলছে, কুকুর নয় হুজুর, সাক্ষাৎ দুটো যমদূত। খোঁড়া মানিককে কিছু বললাম না, কিন্তু মনে ভারী খটকা লাগলো। কুকুর এলো থেকে? তারপর সারা রাত জেগে পাহারা দিয়েছি, অথচ একটি নেড়ি কুকুরও কখনো দেখতে পাইনি। এ এক অদ্ভুত ব্যাপার মশাই। গুন্ডারা কুকুর দেখেছে, আমি দেখতে পাই না কেন? ভাবলাম, গুন্ডারা তো আমাকে চেনে, আমার বাড়িতে ঢোকার সাহস পায়নি, তাই রামনেহালকে গল্প বানিয়ে বলেছে। তারপর বেশ কিছুদিন নির্বিঘ্নে কেটে গেল। আমি অদৃশ্য কুকুরের পাহারায় নিরাপদেই আছি। ভয় কেটে গেল। গঙ্গা স্নানে যাই, তবু পিস্তল নিয়ে যায় না। সেই সন্ন্যাসীরা আর দেখা পায়নি। মনে ধর্মভাবও জাগেনি কখনো, কিন্তু নিজের মনে মা মা বলি, মা তুই কে? আমাকে বুঝিয়ে দে মা, আমাকে বুঝিয়ে দে। আমার দুনিয়া ওলট পালট হয়ে গেছে মা গো, কিছু বুঝতে পারি না মা, তুই বুঝিয়ে দে মা, তুই বুঝিয়ে দে। কিন্তু মা বুঝিয়ে দেন না। সর্বনাশে আড়ালে দাঁড়িয়ে মজা দেখে। 6 মাস আগের কথা বলছি। খোঁড়া মানিক আবার এলো। তার মুখ শুকনো, বললে, আপনি নাকি সকাল সন্ধ্যা গঙ্গা স্নান করতে চান? বললাম, হ্যাঁ যাই। খোঁড়া মানিক বললে, ওরা জানতে পেরেছে হিন্দু গুন্ডারা আপনাকে মারতে রাজি হয়নি, বলেছে আপনি নাকি কাপালিক, শ্মশানে সব সাধনা করেন, তাই রামনেহাল মুসলমান গুন্ডা লাগিয়েছে। নাম জানলে বোধ হয়
আপনি চিনবেন, রহিম আর করিম দুই ভাই। তারা শ্মশানের রাস্তায় আপনাকে ছুরি মেরে খুন করবে। খোড়া মানে চলে যাওয়ার পর ভাবতে বসলাম কি করা যায়। গঙ্গা স্নান বন্ধ করা যাবে না, কারণ জানি নিজের ইচ্ছায় না গেলে ঘাড় ধরে নিয়ে যাবে সে আমায়। এক পিস্তল নিয়ে যেতে পারি, কিন্তু কেন জানি না পিস্তল নিয়ে গঙ্গা স্নানে যেতে আর ইচ্ছে হলো না। দুর্ভোগকে যা হবার হবে খন। আমার ইচ্ছা তো কিছুই হচ্ছে না, তবে মিছে ভেবে মরি কেন। 2-4 দিন কিছু হলো না, স্নান করতে যাই, ফিরে আসি, আমার পেছনে গুন্ডা লেগেছে তা প্রায় ভুলেই গেলাম। তারপর একদিন সন্ধ্যার পর শ্মশানের দিকটা কিরকম নির্জন হয়ে যান দেখেছেন তো। ওদিকে ঘর বাড়িও নেই, লোক চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। আমি স্নান করে ফিরছি, রাত আন্দাজ 8টা, বেশ অন্ধকার হয়ে গেছে। হঠাৎ পিছনে একটা বিকট চিৎকার শুনে আঁতকে উঠলাম। মানুষের গলার মর্মান্তিক চিৎকার, সেই সঙ্গে কুকুরের গভীর ডাক, যেন একটা ডালকুত্তা একটা মানুষের গলা কামড়ে ধরে তার চিৎকার বন্ধ করে দিল। আমি আর দাঁড়ালাম না, টেনে ছুট মারলাম। পরদিন সকালে খবর পাওয়া গেল শ্মশান ঘাটের রাস্তায় রহিম গুন্ডার লাশ পাওয়া গেছে। তাকে শ্মশানের কুকুর নাকি টুঁটি ছিঁড়ে মেরে ফেলেছে। রহিমের হাতে একটা বল্লম ছিল, তবুও সে আত্মরক্ষা করতে পারেনি। রাতে ঘোড়া মানিক এলো। রহিমের ভাই করিম রামনেহালকে যা বলেছে তার কাছে শুনলাম। ওরা দুই ভাই কদিন ধরে আমার জন্য ওঁত পেতেছিল। রোজই দেখতো একজোড়া কালো কুকুর আমার পেছনে থাকে। কাল রহিম আর করিম রাস্তার ধারেই একটা গাছে উঠে বসেছিল। মতলব করেছিল যেই আমি গাছতলা দিয়ে যাব অমনি বল্লম ছুঁড়ে আমায় মারবে। কুকুর তাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু বল্লম ছুঁতে গিয়ে রহিম নিজেই পা ফসকে নিচে পড়ে গেল, আর একটা কুকুর এসে ধরলো তার টুঁটি। এই পর্যন্ত বলে নৃসিংহবাবু চুপ করলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই হলো আমার গল্প। রামনেহাল আর আমাকে ঘাঁটায়নি, সেই থেকে শান্তিতেই আছি। এখন আপনি বলুন, এসব কি? না না, এসব অলৌকিক বললে চলবে না। কেন অলৌকিক তা বলতে হবে। সন্ন্যাসী বলেছিল আমার সময় হয়েছে, কিন্তু কি করে সময় হলো? শুনেছি যারা সাধু সজ্জন যোগী তপস্বী ভগবান তাদের দয়া করেন, বিপদে রক্ষা করেন। কিন্তু এ কি, জীবনে আমি ভালো কাজ করিনি, মন্দ কাজ এত করেছি যে তার কোনো সীমানা নেই। তবে বেছে বেছে আমাকে দয়া করার মানে কি? জোর করে আমাকে মদ ছাড়ানো, গঙ্গা স্নান করানো, আমাকে শত্রুর প্রতিহিংসা থেকে আগলে রাখা, এসব কেন? আপনি বিদ্বান লোক, এর উত্তর দিন। কেন কেন কেন? নৃসিংহবাবু গদাকার মুখে তীব্র জিজ্ঞাসা নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি তার প্রশ্নের কোনো উত্তর দিতেই পারলাম না। মনে হলো হয়তো তার এই তীব্র ব্যাকুল জিজ্ঞাসাই আসলে তার প্রশ্নের একমাত্র উত্তর। শুনছিলে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নিরুত্তর। আজকের গল্প পাঠে ছিলাম আমি অরূপ, পোস্টার নীলেশ। এবার তোমাদের পালা,
গল্পটি তোমাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলো না। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই চাই, এবং নোটিফিকেশন ঘন্টাটাকে অন করে রেখো, যাতে যখনই আমরা নতুন গল্প নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে তুমি পাও। তাহলে এখনকার মতো বিদায়, ফিরছি খুব শিগগির নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য শুনতে থাকো, সঙ্গে রেখো BSX 2.0 কে। বিদায়।